আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কথা বলাটা আসলে আমার জন্য একটু সমস্যাই হয়, কারণ বেশি কথা বলতে পারি না। কিন্তু যেহেতু ভাই বলেছেন যে কিছু বলার জন্য, তাই এখানে দাঁড়ানো। আর আজকে যারা এখানে আছেন, আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আপনারা যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানিয়ে হাসান রাজা সম্পর্কে আমার দু একটা অনুভূতির কথা শুধু আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য এখানে দাঁড়িয়েছি। আমি হাসান রাজার গানের সাথে ছোটবেলা থেকেই পরিচিত ছিলাম, কিন্তু বৃহত্তরভাবে পরিচিত হই যখন আমি সুনামগঞ্জে পড়াশোনা করি, প্রায় 4 বছরের মতো। সুনামগঞ্জে সব লোকজনই হাসান রাজার গান করে এবং মোটামুটি হাসান রাজার যে গানের যে চলনটা সেখানে অনেক বেশি। তো সব অনুষ্ঠানেই তার গান গাওয়া হতো এবং সেখান থেকেই হাসান রাজার গানগুলোকে ভালো লাগা এবং গাওয়ার চেষ্টা করা। পরে যখন আমি বিশ্ববিদ্যালয় জীবনে আসলাম, তখন আমি মিউজিক লাইনে আমার একটা ক্যাসেট বের করেছিলাম, সেখানে বসে হাসান রাজার একটা গান ছিল। পরে হুমায়ুন আহমেদের সাথে যখন আমার কাজ করা শুরু হলো, তখন থেকে হাসান রাজার এই গানগুলোকে আমি উনার ইয়েতেই উৎসাহে আমি প্রায় 13টা অ্যালবাম, এবং ওইটা নুহাস চলচ্চিত্র থেকেই গানগুলো বের হয়েছিল। এবং সেই গানগুলো থেকেই আমার এক ধরনের ব্র্যান্ডিং চলে আসা যে হাসান রাজার শিল্পী হিসাবে, এবং এটা আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। কেউ যদি হাসান রাজার মতো একজন মহান লোকের নামের সাথে যদি আমার নামটা জুড়ে দেয়, সেটা আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। সে কারণে আমি আরেকটা জিনিস হলো যে ফিল্ম সম্পর্কে উনি বলেছেন যে ফিল্মে ওনার কাহিনীটা, এই ফিল্মের কাহিনীর শুরুটা প্রথম সিলেটের একটা বেতার নাটক থেকে শুরু হয়েছিল। সিলেটের এই বেতার নাটকে কিন্তু এই জিনিসটা প্রথমে প্রকাশ করা হয়। কে গানটার বেতার নাটকটা লিখেছিলেন, ওনার নামটা আমি ভুলে গেছি, এবং সেইটার কন্টিনিউটি এই ফিল্মে দেখানো হয়েছে। তো সেই ফিল্ম নিয়ে আসলে সামান্য কোনো গবেষণা যদি কারো থাকতো, যে ওই সময়কার সোসাইটি সম্পর্কে, যে সোসাইটির ছিল, যেমন স্বাধীনতা যুদ্ধের আগেও ঢাকা সিটিতে যখন রিক্সা চলতো, সেই রিক্সাতে মহিলারা গেলে কিন্তু একটা কাপড় দিয়ে 4-5টা বেঁধে কিন্তু যেত। এই ধরনের অনেক ছবি আমরা পাই। আর সুনামগঞ্জের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে, সেইখানে হাসান রাজার মা, যিনি নৌকার ঘাট থেকে যাওয়ার সময় তার দুই পাশে কাপড় বেঁধে রাখা হতো, যে যাতে ওনাকে কেউ না দেখে, এবং গিয়ে বাড়ির ভিতরে ঢুকতেন। উনি বাইজি সেজে তার ছেলেকে পরীক্ষা করার জন্য নৌকাতে আসবেন। ইটস ফুললি অ্যাবসার্ড একটা ঘটনা, এবং এই ঘটনা কারো ওই সময়কার সমাজচিত্র, সামাজিক স্ট্যাটাস বা কোনো কিছু সম্পর্কে যদি সামান্যতম ধারণা থাকতো, তাহলে এই জিনিসটা কোনোদিন কেউ লিখতে পারতো না বা এটা লিখতো না। এবং ছবিতে আরেকটা বড় ওনারা যে সমস্যাটা করেছে, যে ছবির শুরুতে যদি একটা ডিসক্লেমার দিয়ে দিত যে ঠিক আছে এই ছবিটা একটা কাল্পনিক কিছু বিষয় এখানে, সেই ডিসক্লেমারটা পর্যন্ত ওনারা দেয় নাই। তার মানে ঘটনা সত্য। এইরকমই তো দাঁড়ায়। এবং এদের সাথে এই ছবির পরিচালনার সাথে যিনি জড়িত, উনি শরৎচন্দ্রের অনেক ছবি, অনেক গল্প নিয়ে খুব ভালো ভালো ছবি করেছেন। চাষী নজরুল ইসলাম, হেলাল খানের কথা বাদই দিলাম, হি ওয়াজ অ্যাকচুয়ালি জাস্ট এ প্রডিউসার। তো প্রডিউসারে আসলে এত কিছু ব্যাপারে নাক গলার চলে। তারপর ধরেন কথা, আমাদের মমতাজউদ্দিন আহমেদ সাহেবের কথা, উনি তো অত্যন্ত লিটারারি পার্সন, সব কিছু জানেন। উনি ওই সময়কার সমাজ বা সামাজিক অবস্থান, মহিলারা কী ধরনের পর্দা করতো না করতো, সব জেনে উনি এই জিনিসটা কিভাবে লিখলেন আমার মাথায় আসে না। তবে আমার মনে হয় যে যেহেতু আমরা জিনিসটা ফাইন্ড আউট করেছি, যারা উইকিপিডিয়া বা অন্য যে কোনো জায়গাতে এখন কিন্তু কারেকশন করা যায়, এখানে জাফর ভাই আছেন, যারা আছেন, তারা উইকিপিডিয়াতে ঢুকে যদি এই বিষয়টাকে কারেকশন করে দেন, তাদের অথরিটি এটা কিন্তু ঠিক করে নেবে এবং ভুল ভ্রান্তি থেকে আমরা বের হয়ে আসব। আর হাসান রাজার যে ফিলোসফিক্যাল ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা আসলে এটা অনেকটা মতো, যেমন ধরেন আমার মনে হয় যে লিও টলস্টয় একজন বিশাল বড় জমিদার পরিবারের লোক ছিলেন, কিন্তু উনি রাশিয়ান বিপ্লবের সময় কিন্তু প্রলেতারিয়েট শ্রেণী, যারা কৃষক শ্রেণী, তাদের সাথে নেমে এসে কিন্তু আন্দোলন করেছেন উনি তার ওই তো হাসান রাজার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের, উনি গান না লিখলেও পারতেন, তার কি দরকার ছিল, তার তো উনি বৃত্ত বৈভবের ভিতরে যেভাবে বড় হয়েছেন ওইভাবে থেকে গান না লিখলে তার কি আসতে যেত। কিন্তু তার ভিতরে যে ফিলোসফিক্যাল চেঞ্জটা উনি অনুভব করেছেন, যে তার বৃত্ত বৈভব নিয়ে, যে তার একজন মানুষের যদি প্রচুর টাকা পয়সা থাকে, তাহলে সে কি করতে পারে, টাকা পয়সা থাকলে বেশি হলে সে সারা পৃথিবী
পৃথিবী ঘুরতে পারে, ভালো ভালো এয়ারক্রাফটসে করে ফার্স্ট ক্লাসে করে ঘুরতে পারবে, না হয় হয়তো কোনো বড় বড় গ্যামলিংয়ে ঢুকে বড় বড় যে বুগি হাউস আছে সেখানে ঢুকে সে জুয়া খেলতে পারে, আরও হয়তো অ্যামিউজমেন্টের কিছু জিনিস করতে পারে। কিন্তু যদি তার চাওয়ার সব জিনিস যদি একটা ছোট্ট জায়গাতে বসে, হাসান রাজা জীবনকে ভোগ করেছেন একদম এন্ড পয়েন্ট পর্যন্ত, তো শেষ পর্যন্ত ভোগ করার পরে একটা মানুষের ভিতরে কি আসে হলো শূন্যতা। একটা শূন্যতা থাকে, সেই শূন্যতা থেকেই কিন্তু ফিলোসফিক ট্রানজিশন হয়ে উনি সুফিজমে চলে গিয়েছেন। এই বিষয়টাই কিন্তু তুলে ধরা উচিত ছিল, আমরা হয়তো পারিনি তুলে ধরতে। আজ হোক কাল হোক কেনা কোনো না কোনো জন এই জিনিসটা তুলে ধরবেন, এইটুকুই আশা রাখছি। আপনার সবাইকে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।